তাহলে গড় মুনাফার হার পদ্ধতি। তাহলে প্রশ্নটা হচ্ছে কি গড় মুনাফা হার পদ্ধতি হার পদ্ধতি নির্ণয়ের জন্য প্রয়োজনীয় চক। নির্ণয়ের জন্য প্রয়োজনীয় চক। ঠিক আছে, গড় মুনাফা হার পদ্ধতি নির্ণয়ের জন্য প্রয়োজনীয় চক। তাহলে এখানে আমরা কি বলতে পারি, একটা ছক করলাম এখানে 3 বছরের ধরে নিলাম বিবরণ প্রথম বছর, বিবরণ এখানে লিখতে হবে বিবরণ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তাহলে ধরে নিলাম একটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000। কত হাজার? একটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000। এটা হচ্ছে আয়ুষ্কাল হচ্ছে 3 বছর। আয়ুষ্কাল কত বছর? 3 বছর। আয়ুষ্কাল 3 বছর। ধরে নিলাম ভগ্নাবশেষ মূল্য আছে, ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য বা উদ্ধারকৃত মূল্য, তিনটা কি কি থাকবে? ভগ্নাবশেষ মূল্য, অবশিষ্ট মূল্য বা উদ্ধারকৃত মূল্য। ঠিক আছে, এটা যে 2000 টাকা সাপোজ, এগুলো হচ্ছে এজিউম মান। আর আবার বলতেছি একটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 50,000, আয়ুষ্কাল 3 বছর, ভগ্নাবশেষ মূল্য, অবশিষ্ট মূল্য বা উদ্ধারকৃত মূল্য, এটার ইংরেজি নাম হচ্ছে সালভেজ ভ্যালু। কি ভ্যালু? সালভেজ ভ্যালু। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে কি যে 3টা বছর আমরা বলছিলাম সবগুলো আমরা অনুমানের উপর ভিত্তি করে ধরে নিব। তাহলে ধরে নিলাম বিক্রয় প্রথমে থাকবে, কোন একটা প্রকল্পের বিক্রয় দেওয়া থাকবে, এটা ধরে নিলাম এই প্রকল্পের বিক্রয় হচ্ছে 30,000, এই প্রকল্পের বিক্রয় 40,000, এই প্রকল্পের বিক্রয় 50,000। 3টা প্রকল্পের বিক্রয় দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখান থেকে কি বাদ যাবে? চলতি খরচ। কি বাদ যাবে? চলতি খরচ। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের খরচটা দুই ধরনের। খরচ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে চলতি খরচ, আর একটা হচ্ছে স্থায়ী খরচ। চলতির নাম হচ্ছে ভেরিয়েবল কি কস্ট, ভেরিয়েবল কস্ট, আর ইংরেজিতে স্থায়ী খরচ মানে হচ্ছে ফিক্সড কস্ট। এটা কি কস্ট? ফিক্সড কস্ট। তাহলে যে খরচটা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে ওঠানামা করে, এটা চলতি খরচ। যে খরচটা কিন্তু উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে ওঠানামা করে না, এটা হচ্ছে স্থায়ী খরচ। যেমন ধরি একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানি বা একটা ধরে নিলাম একটা কারখানা যে 2000 পিস পাঞ্জাবি উৎপাদন করে, ঠিক আছে? তাহলে 2000 পিস পাঞ্জাবি উৎপাদন করলে তাদের যেটা কাপড়, সুতা, এরপর হচ্ছে শ্রমিকের মজুরি, কাপড়, সুতা, শ্রমিকের মজুরি। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো 2000 পিসের জন্য যে খরচ, তাহলে এই খরচগুলো কি 1000 পিসের জন্য সেরকম হবে? তাহলে 2000 পিস কাপড়ের জন্য যে ধরনের কাপড় লাগবে বা 2000 পিস পাঞ্জাবি উৎপাদনের জন্য যে পরিমাণ কাপড় লাগবে, 1000 পিস উৎপাদনের জন্য সে পরিমাণ কাপড় লাগবে না। তার মানে কি কাপড়ের যেটা এই তো আমরা উৎপাদনের সাথে কাপড়ের মূল্যে কি করতে যাচ্ছে? হ্রাস বৃদ্ধি ঘটে। এটাকে বলা হয় চলতি খরচ। কি খরচ? চলতি খরচ বা ভেরিয়েবল কস্ট। তাহলে যে উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে যে খরচটা ওঠানামা করে, এটা চলতি খরচ। কিন্তু দেখা যাচ্ছে কি কারখানার ভাড়া বা একটি প্রশাসনিক বেতন, প্রশাসনিক মজুরি না, প্রশাসনিক যেগুলো প্রশাসনিক লেভেল আছে, যেমন এখানে এই আপনার যা হিসাব রক্ষক আছে বা ব্যবস্থাপক আছে, ওদের বেতনটা ফিক্সড। তাহলে কারখানার ভাড়া অন্য 1000 পিস উৎপাদন করুক বা 2000 পিস বা 10000 পিস উৎপাদন করুক, ভাড়া যদি 20,000 হয় ভাড়া সেম থাকবে, সেটা স্থায়ী খরচ। কিন্তু চলতি খরচ কি? ওই যে কাপড় ক্রয়, সুতা ক্রয়, শ্রমিকের মজুরি, পরিবহন, এগুলো কিন্তু ওঠানামা করে কিসের উপর? যে প্রোডাকশনের উপর বা উৎপাদনের উপর। কিন্তু প্রশাসনিক লেভেলে যারা আছে, যেমন ব্যবস্থাপকের বেতন, এটা কিন্তু ফিক্সড, এটা উৎপাদন যাই হোক না কেন এটা দিয়ে দিতে হবে। তাহলে চলতি খরচ মানে কি?
যে খরচটা উঠানামা করতেছে, স্থায়ী খরচ পণ্য উৎপাদন যাই হোক না কেন সেটা যে খরচটা কখনো উঠানামা করে না। ঠিক আছে ক্লিয়ার? তাহলে চলতি খরচ কি? বিক্রয়ের কত পার্সেন্ট? বিক্রয়ের 20%। সাপোজ ধরে নিলাম বিক্রয়ের 20%, তাহলে এটা 20% হবে 4000 টাকা, এটা 20% হবে 8000 টাকা, এটা 20% হবে 10000 টাকা। ক্যালকুলেটরে করলে দেখতে পাবেন। আর এটা আমরা করে নিই, তাহলে কত হবে? এটা 24000, এটা হচ্ছে 32000, এটা হচ্ছে 40000। এখানে আমরা একটা ধরে নিলাম যে গড়টা এরকম থাকবে, সেরকম একটা লক্ষ্যে থাকতে পারে। এরপর হচ্ছে এখান থেকে স্থায়ী খরচ বাদ যাবে বা স্থায়ী খরচ, তাহলে চলতি আর স্থায়ী খরচের আমরা ডেফিনিশন করে ফেললাম। স্থায়ী খরচগুলো কি কি? স্থায়ী খরচ প্রত্যেক বছর সমান, ধরে নিলাম প্রত্যেক বছর স্থায়ী খরচ হচ্ছে 10000, প্রত্যেক বছর স্থায়ী খরচ 10000, তাহলে স্থায়ী খরচ বাদ দিলাম। এটার পরে বাদ যাবে কি? অবচয় বা অবচয়। আচ্ছা, অবচয় প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, প্রশ্নের মধ্যে অবচয় দেয়া থাকবে। যদি অবচয় দেয়া না থাকে অবশ্যই বের করতে হবে। এখন আসি যদি অবচয় দেয়া না থাকে কিভাবে আমরা বের করব। আচ্ছা, যদি অবচয় দেয়া না থাকে সূত্র হচ্ছে, যদি অবচয় দেয়া না থাকে সূত্রটা হচ্ছে কি? অবচয় সমান সমান প্রাথমিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ঠিক আছে? তাহলে অবচয় দেয়া না থাকলে এটা বের করতে হবে। আর এটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটের একটা অবচয় চ্যাপ্টার আছে, এখানে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান, দ্বিগুণ হ্রাসমান, দ্বিগুণ ক্রমহ্রাসমান, যন্ত্রঘণ্টা হার পদ্ধতি এগুলো আছে। তাহলে অবচয়ের ইংরেজি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে অবচয় যদি দেয়া না থাকে বের করতে হবে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ যেটা সেটা প্রশ্নে দেয়া থাকবে, ভগ্নাবশেষ মূল্য যদি থাকে এটারে আমরা বলি সরলরৈখিক পদ্ধতি। কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আমরা কোন কোন প্রশ্ন দেখছিলাম এই ধরনের বোর্ড কোশ্চেনে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। এটা হচ্ছে দেখলে মনে করবে যে এটা আবার কোন পদ্ধতি, এদের এই পদ্ধতি সম্পর্কে এসএসসি তে ধারণা দেয় নাই। তাহলে তার মানে কি? ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখন আসে ভগ্নাবশেষ মূল্যর উপর নাম কি? অবশিষ্ট মূল্য বা উদ্ধারকৃত মূল্য। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কখন থাকবে? অবশিষ্ট মূল্য জিনিসটাকে ধরে নিলাম একটা পণ্য যে বা একটা আসবাবপত্র 50000 টাকা দিয়ে ক্রয় করছে, বা একটা মোটরসাইকেল 50000 টাকা দিয়ে ক্রয় করলো, এটা 5 বছর চালাইলো। 5 বছর চালানোর পরে এটা মিনিমাম 20000 টাকাতেও বিক্রয় করা যাবে। তাহলে এটার নাম হচ্ছে অবশিষ্ট মূল্য বা উদ্ধারকৃত মূল্য। অর্থাৎ একটা সম্পত্তির আয়ুষ্কাল শেষে এটা আমরা বিক্রয় করে দেওয়ার সময় কিছু না কিছু অর্থ পাই, এটার বলি ভগ্নাবশেষ মূল্য। যেহেতু আমরা অবচয় ধার্য করতেছি, অবচয় মানে হচ্ছে কি? একটা সম্পদের মোট মূল্যকে বছর দিয়ে ভাগ করা। তাহলে মোট মূল্য থেকে তো আমরা যা বিক্রয় করে পাইছি ওটা কি করতে হবে? বাদ দিতে হবে না? তাহলে এটা অবচয় সমান সমান প্রাথমিক বিনিয়োগ কত আছে? 50000। অবশ্যই আমরা ধরে নিলাম একটা প্রকল্পের এখানে প্রাথমিক বিনিয়োগ 50000, যে এটা এই ধরে নিলাম যে 20000 টাকা একটা কি আছে? ভগ্নাবশেষ মূল্য আছে, আয়ুষ্কাল হচ্ছে 3 বছর। ক্লিয়ার? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এটা তো অনুমান করে করতেছি, আর এটা ফরম্যাট, এই ফরম্যাট দিয়ে সব অঙ্ক করা যাবে। তাহলে যদি না থাকে 0, ভগ্নাবশেষ মূল্য না থাকলে 0, থাকলে বাদ দিতে হবে। আমরা ধরে নিচ্ছি এই ধরনের অঙ্ক যেহেতু ফরম্যাট আসতে পারে, তাহলে এটা কি হবে? 30000 থেকে 3 দিয়ে ভাগ করলে 10000 হবে। কত হবে? 10000। তাহলে এটারে বলে আমরা অবচয়। তাহলে অবচয় প্রত্যেক বছর সমান হবে, অবচয় প্রত্যেক বছর কি হবে? সমান হবে। ঠিক আছে? তাহলে অবচয়ের ক্ষেত্রে যদি কোনো সাবমিস ভ্যালু থাকে বা উদ্ধারকৃত মূল্য থাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে বিক্রয় থেকে প্রথম কাজ চলতি খরচ বাদ গেছে। চলতি খরচ কি? যেটা ওঠানামা করে, এটার পর স্থায়ী খরচ বা ফিক্সড খরচ বাদ দিয়েছে, এরপরে অবচয় বাদ যাবে। তাহলে যেটা পাবো সেটা তাহলে 24000 থেকে 14000, আরো 10000 বাদ দিলে কত? 4000।
আর এখানে 32 22 এখানে হবে কত 12,000, আবার এখানে হবে কত 40 থেকে 10,000 30,000, 30,000 থেকে 10,000 বিয়োগ দিলে 20,000। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস করতে হবে, এটার নাম লিখবো আমরা কি কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা বা ক্ষতি। তাহলে এখানে মুনাফা আসতে পারে, ক্ষতি আসতে পারে। যদি এখানে বিক্রয় থেকে এই খরচগুলো বেশি হয়ে যায় তখন দেখা যাবে কি ক্ষতি চলে আসবে। তবে ক্ষতি আসলে এখানে একটা নতুন নিয়ম অনুযায়ী কি হচ্ছে যে ক্ষতির উপর কিন্তু কর ধার্য হয় নতুন নিয়মে, কিন্তু আগের নিয়মে কর ধার্য হতো না। তাহলে কোন একটা অঙ্কের মধ্যে জাস্ট যদি বলা হয় অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা বা মোট লাভও বলতে পারি আমরা এটারে, কর পূর্ববর্তী মুনাফা মানে হচ্ছে কি যে বিক্রয় থেকে চলতি খরচ স্থায়ী খরচ অবচয় বাদ দেওয়ার পরে যে মানটা পাই সেটা যদি দেয়া থাকে, সেটা যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে আর এগুলো করতে হবে না। তাহলে কর পূর্ব মুনাফা মাইনাস কর হার, মাইনাস কর হার। ধরো কর হার কত আছে 10%। ঠিক আছে, কর হারটা দেয়া থাকবে, এই সবগুলো পার্সেন্ট গুলো কিন্তু উদ্দীপকে দেয়া থাকবে, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। তাহলে এগুলো সবগুলো ধরে নিলাম কর হার 10%। তাহলে এখানে কত হবে 400, 12,000 এর উপর 10% হচ্ছে 1200, এটার উপর 10% হচ্ছে 2000। তাহলে এটা কি হবে, তাহলে 3600, এটা আমরা পাচ্ছি যে 10,800, আর এটা হবে 18,000। তাহলে এটা নাম হবে যে কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা বা এটাকে বলে আমরা নিট মুনাফা। কি মুনাফা? নিট মুনাফা। ক্লিয়ার? তাহলে নিট মুনাফা মানে হচ্ছে, এখন আমরা বলছিলাম যে গড় মুনাফা হারের সূত্র হচ্ছে গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। এখন তো আমরা নিট মুনাফা পেয়ে গেছি না, কয় বছরের পেয়ে গেছি, এখানে কয় বছরের পেয়ে গেছি 3 বছরের। তাহলে এখানে আমরা কি লিখতে পারি কর বা এখানে দিতে হয় গড় নিট মুনাফা সমান সমান গড় নিট মুনাফা সমান সমান, তাহলে এখানে কি পাবো যে 3 বছরের যেগুলো আছে, তাহলে 3600 প্লাস 10,800 প্লাস 18,000, এটা 3 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে, ক্যালকুলেটরটা দিন। তাহলে 3600 10,800 এরপর হচ্ছে 18,000। এটারে আমরা কি করব যে এগুলো কি নিট মুনাফা প্রত্যেককে পাইলাম। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে কথাটা হচ্ছে যদি এখানে মাইনাস ফিগার আসে যায় ভালো করে ক্লিয়ার করতে হবে। ধরে নিলাম এটা মাইনাস ফিগারে চলে আসছে, সাপোজ -4000, এটা 400 টাকা কম ধার্য হয়েছে। ঠিক আছে, তাহলে কি করতে হইতো ক্যালকুলেটরে গিয়ে -4000 প্লাস 400 -3400। ঠিক আছে, অর্থাৎ আমরা আরো বলতেছি বারবার এই নিয়মটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে কি চলে আসে কর পূর্ববর্তী মুনাফা যদি ক্ষতি চলে আসে, ক্ষতির উপর কর ধার্য হবে, ক্ষতির উপর কর ধার্য হবে, তবে এটা মাইনাস করতে হবে, কারণ কর হারটা মুনাফাকে হ্রাস করে, এটা ক্ষতি হয়ে গেছে আর কি। তাহলে কোন একটা প্রকল্পের সবগুলো প্রকল্প যে লাভ হবে সেরকম না, কোন প্রকল্পে কি হতে পারে ক্ষতি আসতে পারে। তাহলে এটা ভালো করে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা এটা আমাদের সুবিধার্থে আমরা সবগুলোর মুনাফা ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে একটা প্রকল্পে লাভ 3600 10,800 18,000 পাইলাম। তাহলে এবার আমরা সেগুলো যোগ করি, 3,600 3,600 তাহলে 3,600 10,800 এদিকে 18,000, তাহলে টোটাল টাকা হবে এই কত হবে একটু বলুন তো স্যার, এটা কত? যে 3,400 10,800 18,000 10,800 18,000 3,400 10,800 18,000 3,400 টোটাল কত টাকা হচ্ছে? লাস্টে কত? 18,000। আচ্ছা, তাহলে 32,400 32,400 এর 3 দিয়ে ভাগ করলে স্যার কত হবে? 32,400 এর 3 দিয়ে ভাগ করলে 10,800। তাহলে এটা আমরা তোমরা একটু করে নিবে, তোমরা এজিং করে করছি। তাহলে আমরা
এদিকে পেয়ে গেলাম গড় বিনিয়োগ মুনাফা পেয়ে গেছি। এখন আর কি লাগবে? গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্রটা কি? প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ভাগ 2। তাহলে প্রাথমিক বিনিয়োগ কত আছে? 50,000। 50,000 ভগ্নাংশের মূল্য এখানে আমরা ধরে নিয়েছিলাম যে ভগ্নাংশের মূল্য সাপোজ এখানে 20,000 ধরে নিয়েছি, ডিভাইডেড বাই 2, তাহলে 17,000 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 35,000। কত? 35,000। ক্লিয়ার? তাহলে যদি থাকে তাহলে তো করব, না থাকলে 0, না থাকলে 0। তাহলে গড় বিনিয়োগ মুনাফা পেয়ে গেছি, গড় বিনিয়োগও পেয়ে গেছি। তাহলে গড় বিনিয়োগের বেলায় ভগ্নাংশের মূল্য দেখেন যদি থাকে তাহলে আমরা ধরে নিয়েছি, আর ভগ্নাংশের মূল্য এখন নাম কি? অবশিষ্ট মূল্য, উদ্ধারকৃত মূল্য। অবশিষ্ট মূল্য বা উদ্ধারকৃত মূল্য। এখন আমরা করতে পারি কি যে গড় মুনাফার হার সমান সমান, তাহলে গড় মুনাফার হার সমান সমান, তাহলে গড় মুনাফার হার ইজ ইকুয়ালস টু, তাহলে গড় বিনিয়োগ মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। গড় বিনিয়োগ মুনাফা বা গড় বিনিয়োগ গুণ 100। গড় বিনিয়োগ গুণ 100। তাহলে এখানে গড় বিনিয়োগ মুনাফা কত আছে? গড় বিনিয়োগ মুনাফা আছে কত? 10,800। গড় বিনিয়োগ কত আছে? 35,000 ইনটু 100। স্যার একটু ক্যালকুলেটর করেন, তাহলে 10,800 ডিভাইডেড বাই 35,000 কত হবে? 10,800 ডিভাইডেড বাই 35,000, তাহলে কত? ইনটু 100, ইনটু 100 30.857। 30.857%। তাহলে মনে রাখতে হবে এটা পার্সেন্টে চলে আসছে, তাহলে দুইটার মধ্যে যে আমাদের এই 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 পার্সেন্টে বা 30.85%, তাহলে এক্স প্রকল্পে বা এই প্রকল্পের গড় মুনাফার হার হচ্ছে এত। ঠিক আছে? ক্লিয়ার? এটা আমাদের সৃজনশীলে চাইবে গড় মুনাফার হার বের করো, এরপর আমরা পেমেন্টটা করে নিব, তারপরে এই অঙ্কের মধ্যে আশা করি এই চ্যাপ্টারে কোনো ঝামেলা থাকবে না।